বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদেরকে অ্যাকাউন্টিং দ্বিতীয় বছর ক্লাসে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা যারা এতক্ষণে যুক্ত হয়েছে আমাদের সাথে তারা আছো, আর যারা যুক্ত হয়নি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব। প্রতিদিনের মতো এর আগেও আমি কয়েকটা ক্লাস করেছি, যেহেতু তোমাদের পরীক্ষা অঙ্কগুলো আসবে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কয়েকটা অংশ আছে, তোর মধ্যে যেগুলো করতে হবে তা আমি এখানে দেখাচ্ছি। বিশদ আয় বিবরণী, এটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে ছিল, সেখানেও তোমরা করেছো, কাজে এটা কোনো চেঞ্জ নেই, 100% আগের মতো। রক্ষিত আয় বিবরণী, এই কাজটা এবার প্রথম হলো। এটা এক মালিকানা কারবারই ছিল না। তোমরা প্রথম বছরে এক মালিকানা কারবারের আর্থিক অবস্থার বিবরণী করেছো, সেখানে এটা ছিল না। এইটা আজকে আমরা দেখাবো। এটা দেখাতে হবে না, এটা আগে করা আছে আমাদের। আর্থিক অবস্থার বিবরণী আগেও ছিল, এখনো আছে, তবে আগে কোনো আইন মেনে করা হয়নি, এখন আইন মেনে করতে হবে। যেহেতু কোম্পানির হিসাব, কোম্পানির আর্থিক বিবরণী, কোম্পানির আর্থিক বিবরণী করতে গেলে কোম্পানি আইন অনুযায়ী করতে হবে। এবং কোম্পানি আইন হচ্ছে 1994 সনের কোম্পানি আইন। 1994 সনের আইনে 11 তফসিলে বলা আছে যে কিভাবে তোমরা আর্থিক বিবরণী করবে। যাই হোক, সেটা আমরা একটু পরে যাচ্ছি। এখন রক্ষিত আয় বিবরণী আমরা দেখাবো কিভাবে রক্ষিত আয় বিবরণী করা হয়। এই রক্ষিত আয় বিবরণীকে মালিকানা সত্ত্ব বিবরণী বলা যায়, তবে আমরা এখানে মালিকানা সত্ত্ব বিবরণী বলবো না, আমরা রক্ষিত আয় বিবরণী বলবো। কারণ মালিকানা সত্ত্ব বিবরণীতে যা থাকবে এখানেও সেই জিনিসগুলো থাকবে, অর্থাৎ মালিকদের পাওনা দেনাগুলো এখানে থাকবে। আমি এখন দেখাবো রক্ষিত আয় বিবরণীতে কি থাকবে আমাদের। আমরা এটা যেহেতু নতুন, এটা দেখাচ্ছি। রক্ষিত আয় বিবরণীতে 4টা আইটেম যোগ হবে, 4টা আইটেম বিয়োগ হবে। তোমরা একটু মনে রাখলে হয়ে যাবে, 4টা আইটেম যোগ, 4টা আইটেম বিয়োগ। সেই 4টা আইটেম কি কি? প্রতিষ্ঠান নাম লিখতে হবে রক্ষিত আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী। এটা রিটেন আর্নিং স্টেটমেন্ট বলা হয়। আর তারিখ দিতে হবে, তারিখটা দিতে হবে, টাকার পরিমাণ লিখতে হবে। একটা বিষয় খেয়াল করতে হবে, তোমরা সবসময় খেয়াল রাখবে, এখানে আইটেম যোগের আইটেম আছে 4টা, বিয়োগের আইটেম 4টা। কাজে আমরা যদি মেমোরিতে রাখতে পারি কোন আইটেমগুলো যোগের, কোন আইটেমগুলো বিয়োগের, তাহলে আমাদের কাজটা খুব সহজ হবে। লক্ষ্য করো, যোগের আইটেম 1 নম্বর আইটেম, এটা প্লাস আইটেম, কোন আইটেমগুলো আমি প্লাস করব খেয়াল করো। 1 নম্বর আইটেম নিট মুনাফা। এই নিট মুনাফা আমরা 2 আকারে পাবো। বিগত সনে যেটা প্রারম্ভিক পাবো গত সনে, আর চলতি সনেটা অঙ্ক করে পাবো। তাহলে এই নিট মুনাফাটা আমরা যোগ করে এখানে আনবো। এটা হচ্ছে 1 নম্বর আইটেম, 1 নম্বর আইটেম। তাহলে 1 নম্বর আইটেম আমরা পেলাম নিট মুনাফা। এই বিগত সনেটাকে প্রারম্ভিক উদ্বৃত্ত বলা হয়, কাজে তোমরা যদি এইভাবে লেখো তাও চলবে, বিগত সনের আইটেম। এরপরে তোমরা যেটা লিখবে আয়করের পুরাতন সঞ্চিতি। যদি আয়করের পুরাতন সঞ্চিতি হয়, বেশি হয়, তখন লিখতে হবে আয়করের পুরাতন সঞ্চিতি। এই যে যোগের আইটেম। নাম্বার 3 আয়কর ফেরত। যদি আয়কর ফেরত হয় তাহলে সেটা লিখতে হবে। নাম্বার 4 অদাবিকৃত লভ্যাংশ অবলোকন। অদাবিকৃত লভ্যাংশ অবলোকন, এটা যে অবলোকন করতে পারে সেটা আমরা এখানে দেখো। তাহলে আমরা যোগের আইটেম পেলাম 4টা। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আমি আয়করের কথা এখানে লিখেছি। জয়েন্ট স্টক কোম্পানি আইন দ্বারা গঠিত, আইন দ্বারা পরিচালিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত। কাজে সেখানে আইন কোম্পানিকে আলাদা একটা সত্তা দিয়েছে, ব্যক্তিত্ব দিয়েছে। সে এই কোম্পানির বেলায় আয়কর কোম্পানি নিজে দেয়,
মালিককে কর দিতে হয় না। যেমন এক মালিকানা কারবারের ক্ষেত্রে আলাদা শর্ত ছিল না, মালিকেরাই কর দিত। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যেহেতু নিজে একটা ব্যক্তি, আর্টিফিশিয়াল পার্সোনালিটি বলা হয় কোম্পানিকে, তো সেই জন্য সে কর দিবে, কর তার অ্যাকাউন্টে শো করতে হবে। তাহলে আমরা পেলাম 4টা আইটেম যোগ। নেট মুনাফা এখানে বিগত সনের 14 সনের বিগত সনটা অঙ্কে থাকবে। 14 সনেটা আমি বিশদ আয় তৈরি করে পাবো। আয় করে পুরাতন সঞ্চিতি, আয় করে যদি পুরাতন সঞ্চিতি থেকে থাকে, গত সনে আমরা আয় পর্যায়ের জন্য কিছু টাকা রেখে দিয়েছিলাম, সেটা এই সনে হবে পুরাতন সঞ্চিতি নামে পরিচিত হবে। আর আয় করে যদি ফেরত আসে, তারপরে অদাবিকৃত লভ্যাংশ, যে লভ্যাংশের কোনো দাবি করা হয় নাই সেটা যদি অবলোকন করতে বলে সেখানে আসবে, নতুবা আসবে না। তাহলে আমরা যোগের আইটেম পেলাম 4টা। এবার দেখবে তোমরা বিয়োগের আইটেমও 4টা, মাইনাসের আইটেম 4টা। 1 নাম্বার লভ্যাংশ। লভ্যাংশ বা ডিভিডেন্ড, জয়েন্ট স্টক কোম্পানি যারা কোম্পানির শেয়ার কিনবে তাদের মধ্যে লাভের অংশ বিতরণ করে দেবেন। এই লাভের অংশকে বলা হয় লভ্যাংশ। এটা 3 আকারে থাকতে পারে। লভ্যাংশ প্রদান, বি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা সি আমরা বলবো ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ। এই লভ্যাংশের 3টা অবস্থা আমরা দেখতে পেলাম, আমরা পরে নিয়ে কথা বলবো। এখানে ফার্স্ট আইটেম হচ্ছে লভ্যাংশ, ডিভিডেন্ড। লাভের অংশকে বলা হয় লভ্যাংশ। এটা 3 অবস্থা থাকতে পারে। লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ইন্টারিম ডিভিডেন্ড বলা হয়, ঘোষিত লভ্যাংশ বা প্রস্তাবিত বা ডিভিডেন্ড ডিক্লেয়ার অর প্রপোজ ডিভিডেন্ড। এই 3 আকারে আমরা লভ্যাংশ পেতে পারি। কষ্টগুলো দেওয়া থাকবে। এরপরে আয়কর নাম্বার 2 হচ্ছে আয়কর। আয়কর, কর দিলে কি হয়? কর দিলে মুনাফা কমে যায়। আয়কর তার থেকে পুরাতন সঞ্চিতি থাকলে বাদ দিতে হবে, পুরাতন সঞ্চিতি থাকলে বাদ দিতে হবে। আয়কর বাদ আয়করে পুরাতন সঞ্চিতি। নাম্বার 3, যে কোনো তহবিলে অর্থ স্থানান্তর, অর্থ স্থানান্তর, যে কোনো তহবিলে অর্থ স্থানান্তর। যে কোনো তহবিল, সে তহবিলগুলো কি হতে পারে? সাধারণ সঞ্চিতি তহবিল, তারপরে লভ্যাংশ সমতাকরণ তহবিল, পরিপূরক তহবিল, পেনশন তহবিল। যে কোনো তহবিলে টাকা স্থানান্তর করলে সেটা এখানে লিখতে হবে। নাম্বার 4 যেটা আমরা শেষ করব সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। তাহলে আমরা এখানে মাইনাস আইটেম পেলাম 4টা, প্লাস আইটেম পেলাম 4টা। তোমরা মনে রাখবে এর বাইরে কোনো আইটেম অঙ্কে থাকবে না। কাজে আমাদের আজকের অঙ্কের যতটুকু বাড়তি ছিল রক্ষিত আয় বিবরণী, এইটুকু আমাদের আগেও ছিল, আমরা আগে করে আসছি। বিশদ আয় বিবরণী, নেট লাভ বা নেট ক্ষতি বের হয়েছে এখান থেকে। রক্ষিত আয় বিবরণী নতুন ছিল, কিভাবে করতে হবে, কি আইটেম থাকবে সেটা আমি এখানে দেখে দিলাম। এখন আমি বিস্তারিত কিছু কথা বলবো তোমাদেরকে, যে এখানে এটা কিভাবে সেট হয়েছে। রক্ষিত আয় বিবরণী করা হয় মূলত কোম্পানির যে মালিকের জন্য কি পরিমাণ অর্থ থেকে গেল, রয়ে গেল, সেটাকে বোঝায়। অর্থাৎ বাইরে লোকদের পাওনা দেনা পরিশোধ করার পরে যেটা মালিকদের জন্য থেকে গেল, কোম্পানি আইন অনুযায়ী মালিকেরা যে অংশটুকু পাবেন সেই অংশটুকু কি থাকলো সেটা এই আয় বিবরণী করে জানা যাবে, রক্ষিত আয় বিবরণী করে জানা যাবে। এখানে প্রথম আইটেম হচ্ছে প্লাস আইটেম নেট মুনাফা।
বিগত সনের বিগত সনের আইটেম আমরা আমাদের রেওয়া মিলে পাবো, সেখান থেকে লিখবো চলতি সনের আইটেম আমরা আয় বিয়োগ করে পাবো। আয় করের পুরাতন সঞ্চিতি, আমরা জানি যে আয় করের তিনটি অবস্থা আমরা দেখতে পাবো, আয়কর, আয়করের নতুন সঞ্চিতি, আয়করের পুরাতন সঞ্চিতি। কাজেই এই তিনটা অবস্থা আমরা এমনিও জানি। এর আগে আমরা অনাদায়ী পাওনা দেখেছি, সেখানেও তিনটা ধরন ছিল, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, পুরাতন সঞ্চিতি, নতুন সঞ্চিতি ছিল। ঠিক সিমিলার আয়করের ক্ষেত্রে সেরকম হতে পারে। আয়করে যদি পুরাতন সঞ্চিতি হয়ে থাকে, বেশি থাকে, তাহলে সেটা আমরা এখানে লিখবো আয়কর ফেরত। যদি আয়কর ফেরত হয় তাহলে সেটা আমরা ক্লাসের মধ্যে জানবো। অদাবিকৃত লভ্যাংশ, যে লভ্যাংশ দাবি করা হয়নি, জয়েন্ট স্টক কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করেন এবং যারা শেয়ার কিনেছে তারা হচ্ছে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ নিয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় বারবার নোটিশ দেওয়ার পরেও শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ নিয়ে যায় না। কোম্পানি আইন অনুযায়ী 4 বছর যদি কেউ না নিয়ে যায় তাহলে তার লভ্যাংশকে আর লভ্যাংশ হিসেবে গণ্য করা হয় না, সেটাকে অবলোকন করে চলতে হয়। সেটা হচ্ছে অবলোকন, এটা একরকম কোম্পানির লাভ বা আয় হিসেবে গণ্য হবে। তাহলে এই যে 4টা আইটেম আমরা যোগ করেছি, এটা মুনাফা বেড়েছে, আর 4টা আইটেম মাইনাস করছি, মুনাফা কমেছে, মালিকানা কমেছে। লভ্যাংশ প্রদান, এটা দেওয়া মিলে থাকবে, লভ্যাংশ দিয়ে দিলাম। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে যে লভ্যাংশটা সময় শেষের আগে দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সময়, ইন্টারিম পিরিয়ড, যে পিরিয়ডটা এখনো শেষ হয়নি তার আগে আগে লভ্যাংশ দিয়ে দেওয়া হচ্ছে, এটাকে লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বলা হয়। এটাও দেওয়া মিলে থাকবে, ট্রায়াল বেঞ্চে থাকবে। ঘোষিত লভ্যাংশ, যে লভ্যাংশ এখনো দেওয়া হয়নি, ঘোষণা করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে ঘোষিত লভ্যাংশ। লভ্যাংশ প্রদান রেয়া মিলে থাকবে, ট্রায়াল বেঞ্চে থাকবে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ রেয়া মিল বা ট্রায়াল বেঞ্চে থাকবে, ঘোষিত লভ্যাংশ অ্যাডজাস্টমেন্টে থাকবে, সমন্বয় থাকবে। আয়কর, আয়কর যদি আমরা দিই সেটা এখানে আসবে এবং আয়করের পুরাতন সঞ্চিতি থাকলে মাইনাস করে দিতে হবে। যে কোনো তহবিলের অর্থ স্থানান্তর, কোম্পানি আইন অনুযায়ী যে কোনো তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতা গ্রহণ তহবিল, প্রতিপক্ষ তহবিল, অন্য যে কোনো তহবিল হতে পারে, যে কোনো তহবিলের অর্থ স্থানান্তর করলে সেটা মাইনাস হবে। আর অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ, আমরা জানি যে আমাদের শেয়ার দুই রকম, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার লভ্যাংশ, এই লভ্যাংশ এর মধ্যে চলে গেছে, আর অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ যদি থাকে সেটাকে আলাদা আমরা এখানে দেখাবো। তাইলে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, 4টা যোগের আইটেম, 4টা বিয়োগের আইটেম, এইটুকু তোমরা মেমোরিতে রাখার চেষ্টা করবে এবং চার্ট করে রাখবে, দেখবে অঙ্কটা সহজ হয়ে যাবে। আর বাকি বিশদ আয় বিবরণী আগেও ছিল, এখনো আছে। রক্ষিত আয় বিবরণী করার নিয়ম আমি দেখিয়ে দিলাম, এই আইটেমগুলো রক্ষিত আয় বিবরণী থাকবে। যেহেতু সময়ের স্বল্পতা, সেজন্য আমি পুরো অঙ্ক করতে পারছি না, আমি তোমাদের অঙ্ক করা ডিজাইন করে দিচ্ছি। এবার আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। যে আর্থিক অবস্থার বিবরণী আমরা কিভাবে করব। আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমরা আগেও আর্থিক অবস্থার বিবরণী করেছি, এখনো করব, তবে আগে এক মালিকানা কারবারে করেছি, কিন্তু এখন করব কোম্পানির আইন অনুযায়ী, কোম্পানির যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী করার নিয়ম পদ্ধতি একই রকম, তবে আগে আইন নিয়ম ছিল না, এখন আইন অনুযায়ী করতে হবে। সে আইনটা হচ্ছে 1994 সনের কোম্পানি আইন এবং তফসিল 11। এখানে আর্থিক অবস্থার বিবরণী করার জন্য নিয়ম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেভাবে দেওয়া আছে তোমাদেরকে সেভাবে করতে হবে। সম্পদ দায় আগেও ছিল, এখনো থাকবে, তবে আমি তোমাদেরকে কিভাবে সাজাতে হবে কোম্পানি আইন অনুযায়ী সেটা দেখিয়ে দিচ্ছি। প্রতিষ্ঠানের নাম লিখবে তোমরা এখানে, আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারিখ দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা আমার 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, 1 নাম্বার কাজটা আমি দেখাই নাই, কারণ এটা প্রয়োজন নাই, এটা এক মালিকানা কারবার আর কোম্পানি একই রকম ছিল। রক্ষিত আয় বিবরণী এক মালিকানা কারবার ছিল, এটা দেখিয়ে দিয়েছি। আর্থিক অবস্থার বিবরণী এটা একটু সাজাতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা আর্থিক অবস্থার বিবরণী সাজানোর ক্ষেত্রে আমরা সম্পদ পাবো এবং দায় পাবো। সম্পদগুলোর প্রথম
এক নম্বর আইটেম হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদগুলো প্রথমে লিখতে হবে। স্থায়ী সম্পদগুলো কি? দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ইজারা সম্পত্তি, তারপরে কারখানা, ভূমি, ল্যান্ড, এই সবগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি। এগুলো আমরা এখানে লিখবো। তারপরে গুডউইল লিখতে পারবো, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলোকে আমরা লিখতে পারবো এখানে। স্থায়ী সম্পত্তি যে কয়টা হবে সেই কয়টা লিখে আমরা এখানে নিয়ে আসবো। এবার লক্ষ্য করতে হবে স্থায়ী সম্পত্তি থেকে তার অবচয় বা অবলম্বন থাকলে আমাদেরকে বাদ দিতে হবে। নাম্বার 2, বিনিয়োগ। বিনিয়োগ, এখানে কোম্পানি আইন অনুযায়ী বিনিয়োগ নামে একটা হেডিং করতে হয়। বিনিয়োগ নামে একটা হেডিং করতে হবে তোমাদেরকে। তো বিনিয়োগ আলাদা হেডিং এ দেখাতে হবে। কোম্পানি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারে, বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারে, সেই জন্য বিনিয়োগ নামে আলাদা একটা হেডিং দেখাতে হবে তোমাদেরকে। নাম্বার 3 হচ্ছে চলতি সম্পদ। চলতি সম্পদ, ঋণ, অগ্রিম, ঋণ অগ্রিম। চলতি সম্পদ যদি কোম্পানি ঋণ প্রদান করে সেটা আসতে পারে, আর অগ্রিম কোনো খরচ থাকলে সেগুলো আসতে পারে চলতি সম্পদের মধ্যে। তাহলে এখানে 3 নাম্বার হচ্ছে চলতি সম্পদ, ঋণ এবং অগ্রিম ইত্যাদি এগুলো আসবে এখানে। যেমন চলতি সম্পদ কি হতে পারে? হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, মজুদ পণ্য, এগুলো চলতি সম্পদ। ঋণ প্রদান যদি করে সেটা এখানে আসবে। অগ্রিম যদি কোনো খরচ হয়, অগ্রিম যদি কোনো খরচ হয়, অগ্রিম খরচ, অগ্রিম ব্যয়কে আমরা সম্পদ রূপে ট্রিটমেন্ট করব, সেটা এখানে আসবে। নাম্বার 4, এটা গুরুত্বপূর্ণ, অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয় সমূহ, অসমন্বিত ব্যয় সমূহ তোমরা লক্ষ্য রাখবেন। এটা এক মালিকানা কারোর অঙ্ক নয়, কোম্পানির অঙ্ক। কোম্পানি আইন অনুযায়ী সাজাতে হবে। অসমন্বিত ব্যয়গুলো যে ব্যয়টা বাস্তবে সম্পদ নয়, সম্পদ রূপে কল্পনা করা হয়, এটাকে অলীক সম্পদ বা কাল্পনিক সম্পদ বা ফিকটিশিয়াস অ্যাসেট বলা হয়। অর্থাৎ আনঅ্যাবজর্বড এক্সপেন্ডিচার, যে এক্সপেন্ডিচারকে যে উন্নয়ন ব্যয়টাকে এখনো সমন্বয় করা হয়নি। এটা হতে পারে প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। তারপর হতে পারে শেয়ার, অবহার। তারপর হতে পারে শেয়ার দালালের দস্তুরি, দালালের দস্তুরি। তারপরে হতে পারে রক্ষিত আয়ের নিট ক্ষতি। হ্যাঁ, নিট ক্ষতি, নিট ক্ষতি যদি হয়ে থাকে সেটা সমন্বয় করার, অসমন্বয় থাকলে সেটা এখানে আনতে হবে। অর্থাৎ এই জাতীয় আইটেমগুলো এখানে আনতে হবে। এগুলোকে সম্পদ রূপে কল্পনা করা হয়, বাস্তবে এগুলো কোনো সম্পদ নয়। এগুলা সম্পদ রূপে কল্পনা করে আপাতত আমরা এখানে লিখে রাখবো, পরবর্তী পর্যায়ে কারবারে মুনাফা থেকে এগুলাকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এইগুলো যদি কোনো অবলম্বন থাকে সেটাকে মাইনাস করতে হবে। আমরা সম্পদ থেকে 4টা আইটেম পেলাম: স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, ঋণ অগ্রিম, অসমন্বিত ব্যয়। স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অসমন্বিত ব্যয় ইত্যাদি। এই 4টি হেডিং তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, পরপর সাজিয়ে লিখতে হবে। যদি কোম্পানি আইন তুমি এলোমেলো করলে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে না। তুমি যদি স্থায়ী সম্পদের আগে বিনিয়োগ লেখো তাও চলবে না। যেভাবে সাজানো আছে ঠিক সেভাবে তোমাদেরকে কাজ করতে হবে। যেভাবে সাজানো আছে এইভাবে কাজ করতে হবে। 4টা সম্পদ দিকে পেলাম আমি। এখন দায় সমূহ, যেহেতু এটা নিচে লেখার কথা, আমি নিচে যাচ্ছি না, এই পাশে লিখে দিচ্ছি। দায়ের দিকেও আমাকে 4টি হেডিং করতে হবে। এখানে লক্ষণীয় এগুলো প্রত্যেকটা হেডিং। এখানে কয়েকটা আইটেম থাকবে, এখানে কয়েকটা আইটেম থাকবে, এখানে কয়েকটা আইটেম থাকবে, এখানে কয়েকটা আইটেম থাকবে। হেডিং করে তোমাকে সাজাতে হবে। এবার এটা রিমেনিং নিচের অংশ দেখাচ্ছি। মালিকানা শর্ত ও দায়। মালিকানা শর্ত ও দায়। এখন আমরা দেখাবো যে দায়, মালিকানা শর্ত। অর্থাৎ আমাদের ইকুয়েশন ছিল A = L + OE। আর্থিক অবস্থার বিবরণী করার জন্য এই ইকুয়েশনটাকে ফলো করা হয়। আমরা একই দেখিয়েছি। এই টোটাল ছিল এটা 1, এটা ছিল 1,
আর এখন এল এবং ওই দেখাবো। আগে আমি ওই দেখাচ্ছি, মালিকানা দেখাচ্ছি ওই। ওই এখানেও 4টি হেডিং হবে, ওই দুটি হেডিং আর এল এর দুটি হেডিং, এল তার দুটি হেডিং। ওই হেডিং প্রথম হচ্ছে শেয়ার মূলধন, জয়েন্ট স্টক কোম্পানির শেয়ার মূলধন এখানে প্লেস করতে হবে। শেয়ার মূলধনের কয়েকটা শ্রেণী আছে: অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। এইভাবে সাজাতে হবে। তোমরা তোমাদের বই দেখে নেবে। এই স্বল্প সময়ে এত কথা বলতে পারবো না। শেয়ার মূলধন সাজিয়ে নেবে: অনুমোদিত, ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত এবং আদায়কৃত। এইভাবে সাজাতে হবে। এইটা এর আগে আমি শেয়ার ইস্যুর অঙ্কের মধ্যে বিস্তারিত কথা বলেছি, শেয়ার মূলধন নিয়ে কথা বলেছি। তারপরে নাম্বার 2 হচ্ছে সঞ্চিতি উদ্বৃত্ত সমূহ। সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ। সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ কি? সঞ্চিতি হচ্ছে যে সাধারণ সঞ্চিতি, কোম্পানি যদি তার মুনাফা থেকে কিছু টাকা সরিয়ে রেখে ভবিষ্যতের জন্য কোনো ব্যবস্থা করে রাখে, সেটা হচ্ছে সঞ্চিতি। এই সঞ্চিতি উদ্বৃত্তগুলোর কয়েকটা হেডিং হতে পারে: সাধারণ সঞ্চিতি, তারপরে আমরা পেতে পারি শেয়ার অধিহার, আমরা আয়, রক্ষিত আয়ের উদ্বৃত্ত অর্থাৎ নিট মুনাফা আমরা পেতে পারি। এগুলো আমরা এই সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে লিখবো, অর্থাৎ ওই দুইটা হেডিং। আর এর দুইটা হেডিং হচ্ছে 1 নাম্বার দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ সেটা দুই রকম হতে পারে: এক, জামানত যুক্ত, জামানত যুক্ত; বি, জামানত বিহীন, জামানত বিহীন। জামানতযুক্ত দীর্ঘমেয়াদী ঋণ এবং জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণ। জামানতযুক্ত ঋণ হচ্ছে যে ঋণটা নেয়ার সময় জামানত দেওয়া হয়েছে, কোলাটেরাল দেওয়া হয়েছে, কোনো কিছু বন্ধক রেখে নেওয়া হয়েছে। যেমন বাড়ি বন্ধক দিয়ে আমি লোন নিলাম, আমি জামানত দিয়ে লোন নিলাম। আর জামানতবিহীন হচ্ছে কোনো জামানত ছাড়া, কোনো কোলাটেরাল ছাড়াই আমি ঋণটা নিলাম। তবে দীর্ঘমেয়াদী ঋণের সঙ্গে আমরা জানি যে ঋণটা 5 থেকে উপরে অর্থাৎ 5 বছর থেকে আরো অধিক সময় পরিশোধ করতে হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এখানে 2 নম্বর হেডিং হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় এবং ভবিষ্যৎ ব্যবস্থা। চলতি দায় হচ্ছে আমরা জানি যে কারবারের দায় দুই রকম: স্থায়ী দায় এবং চলতি দায়। তবে চলতি দায়গুলো কি? ব্যাংক জমাতিরিক্ত পাওনাদার, প্রদেয় ঋণ, স্বল্পমেয়াদী ঋণ ইত্যাদি, এগুলো হচ্ছে চলতি দায়। আর ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে ভবিষ্যতের জন্য কোনো কিছু ব্যবস্থা করে রাখা। ভবিষ্যতের জন্য আমরা যে ব্যবস্থাগুলি করে রাখবো সেগুলো কিন্তু ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে আসবে। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দায় মালিকানার ক্ষেত্রে এই মালিকানার শর্ত পেলাম 2টা হেডিং, আর দায়ের ক্ষেত্রে মোট দায়, বহির্দায়ের ক্ষেত্রে পেলাম 2টা হেডিং। বহির্দায়, এটা হচ্ছে বহির্দায়। এই দায়ের ক্ষেত্রে পেলাম 2টা হেডিং: শেয়ার মূলধন এবং সঞ্চিত উদ্বৃত্ত, এটা হচ্ছে ওই মালিকানা। আর দীর্ঘমেয়াদী ঋণ এবং চলতি দায় ভবিষ্যৎ ব্যবস্থা, এটা হচ্ছে এর। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম, সেটা হলো যে আমরা সম্পদ দিকে 4টা হেডিং পেলাম, দায়ের দিকেও 4টা হেডিং পেলাম। আমাদের মনে রাখতে যেন সহজ হয়। তোমরা যারা ক্লাসে আছো আমার সাথে, তারা খেয়াল করো ভালোভাবে, তাহলে সহজে বুঝতে পারবে। এগুলো যদি মেমোরিতে রাখতে পারো, তুমি সহজে অঙ্কটা করতে পারবে। যেহেতু জয়েন্ট স্টক কোম্পানি আইনের মাধ্যমে পরিচালিত, নিয়ন্ত্রিত, কাজে আইন তাকে এভাবে হিসাব করতে বলেছে, তুমি এভাবে হিসাব করবে। এর ব্যতিক্রম করলে তুমি নাম্বার পাবে না। এখানে প্রত্যেকটা জায়গায় আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হেডিং লিখেছি। এই হেডিং তোমরা মনে রাখবে। হেডিং এর অধীনে কয়েকটা আইটেম থাকবে, এখানে কয়েকটা আইটেম থাকবে, এখানেও কয়েকটা আইটেম থাকবে, এখানেও কয়েকটা আইটেম থাকবে।
চারটা হেডিং সম্পদ দিকে, চারটা হেডিং দায়ের দিকে। এর আগে রক্ষিত আয় বিবৃতি আমরা দেখিয়েছি যে এখানেও চারটা আইটেম যোগের ছিল, চারটা আইটেম বিয়োগের ছিল, চারটা আইটেম যোগের ছিল, চারটা আইটেম বিয়োগের ছিল। তাহলে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে তোমরা আবার খেয়াল করো, রক্ষিত আয় বিবৃতিতে চারটা আইটেম যোগের ছিল, চারটা আইটেম বিয়োগের ছিল, মেমোরিতে রাখবে, মুখস্থ করে ফেলবে, দেবে, সহজে অঙ্কটা করতে পারবে। আর্থিক অবস্থার বিবৃত সম্পদ দিকে চারটা হেডিং, দায়ের দিকে চারটা হেডিং, মুখস্থ করে ফেলবে। বইয়ের ভিতর ঢুকবে পরে, আগে আমার এখান থেকে তথ্য নেবে, কারণ বইয়ের ভিতর ঢুকলে তুমি কিছু বুঝবে না, বইতে অনেক তথ্য দেয়া আছে, এত তথ্য তোমার দরকার হবে না। আমি যা ছোট করে দিয়েছি এটা খেয়াল রাখবে, এটা করলে তুমি সহজে অঙ্ক করতে পারবে। উদাহরণ 1 2 3 অঙ্কগুলো তোমরা দেখো, অঙ্কগুলো দেখতে থাকো, তোমরা আশা করি করতে পারবেন। যেহেতু বিশদ আয় বিবরণী আমাকে করতে হচ্ছে না, এগুলো আমরা এক মানে কেন কারবারের ক্ষেত্রে করে আসছি, সেই জন্য এটা আমরা আর করব না। আমরা এখন করব রক্ষিত আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এইটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় দুটো অঙ্ক মাস্ট থাকবে। প্রথম পত্রে যেমন আর্থিক অবস্থার বিবরণী দুটো অঙ্ক থাকে, দ্বিতীয় পত্র দুটো অঙ্ক কম্পালসারি থাকবে। আজকে আর ক্লাস বাড়াচ্ছি না, তোমরা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত হয়েছে, যুক্ত আছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যারা যুক্ত হওনি আর তারাও এবং অন্য যারা যারা এখনো আমার কথাগুলো ভালো পরিষ্কার ধারণা নিতে পারো নাই, তারা ইউটিউব এবং ফেসবুকে আমাদের লেকচারগুলো যাবেন, তোমরা সেগুলো দেখে নেবেন। আশা করি তোমরা উপকার পাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।